শানের পাশ থেকে উঠতে নিতে হুট করে উনি আমার ওড়না টেনে ধরে পিছন থেকে। আমি একটু সামনে আগালেই ওড়নাটা টান লেগে পুরোটা ওড়না হাতে চলে যাবে এমন অবস্থা। আচমকা শানের এমন আচরণ আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এক হাত দিয়ে গলার কাছে ওড়নাটাকে ধরে পিছনে ফিরে ওড়নার দিকে রাগী দৃষ্টি তাকিয়ে বললাম, এসব কি হচ্ছে? ওড়না ধরে টানছেন কেন? ছাড়ুন ওড়নাটা। কথাটা বলতে না বলতেই শান ওড়নাটাকে মাথার দুই অংশ একত্রে করে একটা হেঁচকা টান দিল। ফলস্বরূপ আমি উল্টে গিয়ে ওনার বুকের উপর পড়ি। গলায় চাপ লাগাতে খুব খুব করে দুইবার কেসে উঠলাম। গলায় প্রচন্ড ব্যথা পেয়েছি। জর্জেটের ওড়না হয়। আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো ওনার হঠাৎ এমন ব্যবহারে। আমি ওনার দিকে ফিরে কান্না মাখা কণ্ঠে বললাম, কি করছি আমি? এমন করছেন কেন আমার সাথে? শান আমার ওড়না ছেড়ে দিল। ওড়না ছাড়তে আমি তাড়াতাড়ি ওড়নাটা গলা থেকে খানিকটা নামিয়ে নিলাম। যে জায়গায় ব্যথা পেয়েছি ওই জায়গায় হাত দিতেই আটকে উঠলাম। হাত দিলেই জ্বলছে। কতটুকু কি হয়েছে বুঝছি না। আমি একটু ওনার থেকে দূরে সরে গেলাম। দূরে সরতেই শান আবার আমার হাত ধরে টান দিয়ে ওনার একদম কাছে নিয়ে আসলো। আমি ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শান আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমারও তো একই প্রশ্ন, কেন করছো তুমি আমার সাথে এরকমটা? আমার চোখে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, আমি কি করেছি আপনার সাথে? শান এখন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, 2 দিন ধরে তোমার ব্যবহার এত পরিবর্তন কেন এসেছে বুঝছি না আমি। প্রয়োজন ছাড়া আমার সাথে ঠিক করে কথাই বলছো না। হাসপাতাল থেকে আসার পর তোমার মাঝে এই পরিবর্তন আমি লক্ষ্য করছি। কারণ কি বলো আমাকে? আমি ওনাকে ফিরতি প্রশ্ন করে বললাম, আমি আপনার সাথে ভালো করে কথা বলতাম কবে? সেটাই তো আমার মনে পড়ছে না। তাহলে পরিবর্তন দেখলেন কোথায়? একদম তেড়া কথা বলবে না। তুমিও খুব ভালো করে জানো তোমার কথা যথেষ্ট পরিবর্তন এসেছে। কি হয়েছে? কেউ কিছু বলছে? আমি অন্যদিকে তাকিয়ে বললাম। শান ওনার এক হাত দিয়ে আমার গালে দুপাশে হাত দিয়ে মুখটা জোর করে ওনার দিকে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো, কিছু হয়নি? আমি একবার ওনার চোখের দিকে তাকালাম, তাকিয়ে দেখি আবার নামিয়ে নিলাম। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। আমি ব্যথা পাচ্ছি। হাতটা সরান মুখ থেকে। শান আমার গাল থেকে হাত সরিয়ে নিল। আমার হাত ধরে আস্তে বিছানার উপর বসিয়ে দিল। উনি আমার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে আমার 2 হাত ওনার 2 হাতের মুঠো বন্ধ করল। তারপর নরম কণ্ঠে বলল, সরি, আমি তোমার সাথে এমনটা করতে চাইনি। কেন তুমি আমাকে সত্যিটা বলছো না? কি হয়েছে তোমার? প্লিজ লক্ষ্মীটি বলো না। আমি ওনার দিকে ছলছল চোখে তাকালাম। উনিও আমার দিকে আকুল দৃষ্টিতে তাকিয়ে আছে আমার কথা শোনার জন্য। আমি শানের দিকে তাকালি শান আমাকে আবার চোখের ইশারায় কারণটা জানতে চাইল। আমি ধীর কণ্ঠে বললাম, আমাকে ডিভোর্স দিচ্ছেন কবে? কথাটা বলে শানের হাতটা আমার হাত থেকে আস্তে আস্তে করে সরে গেল। এতক্ষণে সেই চোখে আমার জন্য সহমর্মিতা, আমার কথা শোনার জন্য আকুলতা ছিল। কিছু সময়ের মধ্যে সেখানে হিংস্রতা ফুটে উঠল। শান আমার সামনে এভাবে স্থির হয়ে শীতল কণ্ঠে বলল, কি বলল? আবার বলো, শুনতে পাইনি। ওনার এমন শীতল কণ্ঠ শুনে আমি মনে হয় জমে যাচ্ছিলাম। উনি কথাটা স্বাভাবিকভাবে বলল, শুনতে কেমন ভয়ঙ্কর লাগছে। কি বলবো? আমার মনে হচ্ছে আমার কথাগুলো পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, মুখ আর আসছে না। শান আবারও শান্তভাবে বলল, কি হলো? কথা বলছো না কেন? কি বলছিলে তখন? আমি নিজেকে সামলে নিচের দিকে তাকিয়ে বললাম, ডিভোর্সের কথা বলছি আমি। এমনিতেও আপনি বিয়ের দিন তো বলেছিলেন আপনি শুধু আমাকে আপনার আর আমার পরিবারের জন্য বিয়ে করেছেন। শুধু শুধু এমন একটা রোবোটিক সম্পর্ক থেকে বা কী লাভ, যেখানে না আছে ভালোবাসা, না আছে এই সম্পর্কের ভবিষ্যৎ। আমরা দুজনেই কেউ এই সম্পর্ক চাই না। তাই আমার মনে হয় আমাদের এখন সরে আসা উচিত। হঠাৎ শান আমার হাতে বাহু ধরে একটানে বিছানা থেকে উঠিয়ে ওনার সামনে আমাকে দাঁড় করিয়ে দিলেন। ওনার চোখ থেকে আগুন ঝরে পড়ছে। উনি কঠোর কণ্ঠে বলল,
এসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? আমি কাঁপা কণ্ঠে বললাম, কেউ না, আমার মন হলো তাই বলছি। আপনি আমাকে ডিভোর্স দিয়ে ঐশী আপুকে বিয়ে করে নিন। উনি আপনাকে অনেক ভালোবাসে। ঐশী বলছে কিছু তোমাকে? আমি ওনার থেকে আমার হাত সরানোর চেষ্টা করছি, কিন্তু উনি এত জোরে ধরেছে যে নড়াতে পারছি না। আমি শান্তভাবে বললাম, না বললে হবে কেন? ঐশী আপুর সাথে আমার যেই দিন প্রথম দেখা হয়েছিল সেই দিন আমি ধারণা করেছিলাম ওনার কথা শুনে, কিন্তু কালকে হাসপাতালে স্পষ্ট ওনার চোখে আমি আপনার জন্য ভালোবাসা দেখেছি। এটা বলতে হয় না। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের মনের কথা বোঝা কঠিন কিছু না। আমি জানি আপনি ঐশী আপুর সাথে ভালো থাকবেন। শান এবার আমার 2 বাহু ধরে আমাকে ঝাঁকিয়ে বলল, কে বলছে তোমাকে আমার জন্য এত ভাবতে? আমি কিসে ভালো থাকবো, কিসে খারাপ থাকবো সেটা আমি বুঝবো। একটা কথা কান খুলে শুনে রাখো, ঐশী আমাকে ভালোবাসলেও আমি ওকে ভালোবাসি না, সেটা ঐশী খুব ভালো করে জানে। সবার মনের কথা না বললে বোঝা যায়, শুধু আমার মনের কথাটা বুঝতে পারো না, তাই না? কথাটা বলে উনি পাশে থাকা ল্যাম্পলাইট টেবিল সহ এক লাথি মেরে ফেলে দিল। আমি চোখ মুখ খিচে আমার কান চেপে ধরলাম। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। ওনাকে কখন এমন আচরণ করতে দেখিনি। ওনার প্রথম হিংস্র রূপ এই প্রথম দেখলাম। আমি ভয়ে আমার চোখগুলো বড় বড় হয়ে গেছে। আমি ক্ষীণ কণ্ঠে বললাম, মা শুনতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে, প্লিজ এমনটা করবেন না। কথাটা বলে উনি আমার দিকে রাগী দৃষ্টি তাকিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। আমি 2 পা পিছাতে গিয়ে পা স্লিপ করে পড়ে যেতে নেব, তখনই উনি আমার হাত ধরে ফেলেন। হাত ধরে ট্রেন আবার আগের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। চিৎকার করে বলেন, কেন মা? শুনলে কি হবে? ডিভোর্সের পর কি সবাই জানবে? না, তাহলে সেটা এখন জানলে কি হবে? ওনার চিৎকার শুনে আমি আমার চোখ বন্ধ করে নিলাম। উনি আবারও ধমক দিয়ে বললেন, কি হলো? চোখ বন্ধ করে আছে কেন? কথা বলো, উত্তর দাও আমার প্রশ্নের। ওনার ধমকে আমার এতক্ষণে সাহস সব পানি পানি হয়ে গেল। বুক ফেটে কান্না আসছে। আমি তো ওনার ভালোর জন্যই বলেছিলাম। তারপরেই আমার সাথে কেন উনি সব সময় এমন ব্যবহার করেন? আমি অশ্রুমাখা চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি তো বিয়ের রাতে বলেছিলেন আমার গার্লফ্রেন্ড আছে, আর ঐশী আপুকে দেখে মনে হলো উনি আপনার সেই প্রেমিকা। তাই ভাবলাম। আমি পুরো কথা শেষ করার আগে উনি রাগান্বিত হয়ে বললেন, কিছু ভাবিনি তুমি? ভাবলে এমন কথা কিছুতেই বলতে পারতে না। তোমার সাথে যেই দিন থেকে বিয়ে হয়েছে ওই দিন থেকে আমার লাইফ থেকে আমি সবাইকে দূরে সরিয়ে দিয়েছি, বুঝছো তুমি? ভেবো না তোমার জন্য, শুধুমাত্র আমার বাবা মায়ের কথা ভেবে। ডিভোর্স তো তোমাকে আমি কিছুতেই দিব না। এই একটা ডিভোর্স আমাদের 2 পরিবারকে ভেঙে চুরমার করে দেবে, সেটা আমি কিছুতেই হতে দিব না। সো তোমার এই ডিভোর্সের স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। তুমি চাইলেও আমার সাথে থাকতে হবে, আর না চাইলেও তাতে তোমার যা খুশি করতে পারো। আই ডোন্ট কেয়ার। ওনার কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। আমি পুরো শকড হয়ে গেলাম। আমি তো এক পলকের জন্য ভেবেছিলাম হয়তো আমার জন্য, বাট উনি তো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওনার লাইফে আমার কোনো ইম্পর্ট্যান্স নেই। আমি রেগে বললাম, আপনি কেয়ার না করলেও আমি করি। খুব তাড়াতাড়ি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব, তাই আমার ডিভোর্স চাই। কথাটি শেষ করতে না করতেই শান আমার চুলের মুঠি ধরে আমার মুখটা একদম ওনার মুখের কাছে নিয়ে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, শুধু এই বাড়ি থেকে এক পা বেরিয়ে দেখো, সাহস থাকে তো। আরিয়ান আফরিন শানকে তুমি চেনো না। আমি যা বলি তাই করি, হয় তুমি থাকবে, নয় হ্যাঁ আমি মাইন্ডেড। কথাটা বলেই উনি আমাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে হনহনিয়ে বাইরে বেরিয়ে গেল। উনি যাওয়ার পর এতক্ষণে আমার জমে থাকা কান্নাটা ঝর্ণাধারার মতো বইতে লাগলো। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম, গুটি গুটি পায়ে ড্রেসিং টেবিলের দিকে চলে গেলাম। গলা থেকে ওড়নাটা সরিয়ে দেখলাম তখনই জায়গাটা অনেকখানি ছেড়ে গেছে। 2 হাতে বাহুতে ব্যথা হয়ে আছে। সব শক্তি শুধু
আমার উপরে দেখায়। বাইরে একদম ভালো মানুষ, ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর ভিতরে ভিতরে এক নম্বরের শয়তান, অভদ্রলোক। মানুষত্ব বলতে কিছুই নেই। হঠাৎ পেছন থেকে কেউ এসে হাত ধরে টান দিয়ে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু যখনই তাকে দেখলাম অবাক হলাম। ওমা, উনি এখানে কি করে এইমাত্র না চলে গেছে! আমি তাড়াতাড়ি আমার ওড়নাটা ঠিক করে গায়ে নিয়ে পরে নিলাম। শান আমার হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসিয়ে দিল। আমি ধরা গলায় বললাম, কি হয়েছে? আবার কি করলাম? ওড়নাটা সরাও। ওনার কথা শুনে আমি চোখ বড় করে করে বললাম, ওড়নাটা সরাবো মানে? কি বলেন এসব? আমি আবার আমার ওড়না ঠিক করতে লাগলাম। উনি রেগে বলল, বাংলাতেই তো বললাম, সোজা কথা বুঝো না? ওড়না সরাও, গলায় মলমটা লাগিয়ে দেব, না হলে দাগ পড়ে যাবে। আমি ইতস্তত করে বললাম, লাগবে না, আমাকে দিন, আমি লাগিয়ে নিব। শান আমার দিক কটমট করে তাকিয়ে বলে, আমি বলছি যখন আমি লাগাবো তাহলে আমি লাগাবো। কথাটা বলে উনি আমার গলার কাছ থেকে একটু করে ওড়নাটা নামিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। ওনার স্পর্শে আমি বারবার কেঁপে উঠছিলাম। মলম লাগানোর শেষে শান আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের সম্পর্কে কোনো ভালোবাসা দেখছো না, তাই তো? আজ থেকে ভালোবাসা কাকে বলে তুমি দেখবে। উনি আমাকে উপর থেকে নিচ পর্যন্ত গোল গোল চোখে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। ওনার কথা অর্থ না বুঝে আমি হাঁ করে রইলাম। ভালোবাসা দেখাবে মানে? 2 দিন পর ঐশীকে হাসপাতাল থেকে ছেড়ে দিল, কিন্তু প্রপার বেড রেস্ট থাকতে হবে। তিমির ঐশীর বাবা শান এসেছে ঐশীকে নিতে। যদিও তিমি বলে ঐশী থেকে দূরে থাকতে, কিন্তু দূরে থাকতে বললেই তো থাকা যায় না। তিমির অস্বীকার করলেও ঐশীর জন্য ওর মনের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হয়েছে, সেটাও খুব ভালো করে বুঝতে পারছে। তাই যতটুকু পারছে ঐশীর আশেপাশে থাকতে। সুখের সময় না হোক, অন্তত দুঃখের সময় তো ওর পাশে থাকতে পারে, সেটা ওর শান্তি। ঐশীকে ওরা সবাই বাড়িতে নিয়ে আসলো। ঐশী যখন বাড়িতে নার্স সহ সব রকম সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিয়েছে ঐশীর বাবা। ঐশীর মাথায় হাত বুলিয়ে ঐশীর পাশে থেকে ঐশীর বাবা বলে উঠল, ওকে ঐশী, তাহলে থাকো, আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আমাকে বিজনেসের জন্য জরুরি একটি কাজে দেশের বাইরে যেতে হবে। তোমার কোনো প্রবলেম হলে শান আর তিতিরকে জানাও। ঐশীর ওর বাবার কথা শুনে তাচ্ছিল্য একটা হাসি দিল। তুমি যেতে পারো বাবা, শুধু শুধু নিজের দায়িত্বটা অন্য কারো ঘাড়ে চাপানোর দরকার নেই। ছোটবেলা থেকে নিজেরটা নিজেই করে নিয়েছি, এখনও পারবো। এভাবে বলছো কেন ঐশী? তোমার জন্য তো এত কিছু করছি। ঐশীর চোখে পানি ছলছল করছে। থাক বাবা, যথেষ্ট করেছো তুমি আমার জন্য। আমাকে তুমি কখনোই বুঝবে না, তুমি তোমার কাজে যাও। তিতির বুঝল না ঐশী কেন বাবার সাথে এভাবে কথা বলছে, কিন্তু শান খুব ভালো করে জানে ঐশীর সাথে ওর বাবার সম্পর্ক খুব একটা ভালো না। তাই শানের পরিস্থিতি সামলানোর জন্য বলল, আচ্ছা আঙ্কেল, আপনি যান, আপনি ফ্লাইট টাইম হয়ে যাচ্ছে, ঐশীর খেয়াল আমরা রাখবো। ঐশীর বাবা শানের কথা আশ্বস্ত হলো। ঐশীর দিকে একবার তাকালো, কিন্তু ঐশী ওর বাবা থেকে চোখ ফিরিয়ে নিল। ওর বাবা একটি দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল, আর ঐশীর চোখ থেকে নীরবে এক ফোঁটা চোখের জল বেয়ে গেল। ঐশীর বাবা যেতে শান ঐশীর পাশে বসলো। সকালে মেডিসিন নিয়েছিল। ঐশীর মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, আমাকে একটু অফিসে যেতে হবে। তিমির তোমার খেয়াল রাখবে। যতদিন ফুল সুস্থ না হচ্ছে ততদিন বাসায় থাকবে, আর ঠিক মতো মেডিসিনগুলো নিবে। আমি যেন কোনো অনিয়ম না শুনি। ঐশী মন খারাপ করে বলল, একা বাসায় থেকে কি করব? আর ওই দিন অর্ডারের কাজগুলো শুরু করতে হবে। আমি না গেলেও কিভাবে হবে? কিছু হবে না, আমি আর তিতি সব সামলে নিব, টেনশন নিও না। আর তুমি একা না, তিমি থাকবে তোমার সাথে, ওকে? ঐশীর মুখ কিছু না বললে হ্যাঁ সূচক মাথা নাড়া। শান ঐশীর দিকে তাকিয়ে হাসলো, সাথে ঐশীও। শান তিমিকে ঐশীর সাথে রেখে ওর খেয়াল রাখতে বলে ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো ওদের বাড়ি থেকে। রাতেই আমরা সবাই খেতে বসছি। টেবিলে পুরো ফাঁকা লাগছে। বাবা ওই যে গেছে, এখনো আসেনি। বাবা থাকলে খেতে বসলে পুরো আড্ডা জমিয়ে দিত, বাট এখন সবাই চুপচাপ খাচ্ছে। যদিও মা আমার সাথে টুকটাক কথা বলছে, বাট খারুচটা নিজের মনে খেয়ে যাচ্ছে। আমি সবাইকে সাফ করে দিয়ে বসে পড়লাম। তখনই মা বলল, কিরে বসে আছিস কেন? রাত হয়ে যাচ্ছে, খেয়ে নে। শান এখনো নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। আমি ওনার দিকে কটমট চোখে তাকিয়ে বললাম,
না মা, আজকে তোমার ছেলে আমাকে অনেক কিছু খাইয়েছে, তাই এখন আমার আর ক্ষুধা নেই, খাবো না আজকে। কথাটা বলতেই শান খাওয়ার রেখে আমার দিকে তাকালো। উনি আমার দিকে তাকিয়ে আমি ওনাকে মুখ ভাঙালাম। তখনই মা বুঝলো। কিরে শান, মেয়েটাকে কি সব সাইপাস খাইয়েছিস? তখন ভাত খেতে চাইছে না, এরকম করলে তো মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। এমনিতেই খাওয়া যে অনিয়ম, কোনো কথা শুনছে না তো আমার। মা শানকে বকতে বকতে খাওয়া শেষ করে উঠে চলে গেল। ওনার একটু তাড়াতাড়ি ঘুমাতে হয়, তবে শানকে বকা খেতে দেখে আমি মনে মনে অনেক শান্তি পেলাম। মা যেতেই শান আমার দিকে গোল গোল চোখ তাকিয়ে আছে। বিপদ বুঝি আমি একটু হাসি হাসি মুখ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তখনই শান আমার হাত ধরে চোখের ইশারায় বলল বসতে। আমি আর উপায় না পেয়ে বসে পড়লাম। শান গম্ভীর কণ্ঠে বলে উঠল, খুশি হয়েছ আমাকে বকা খাইয়ে? শোধ নিয়েছ? তখন এভাবে খেয়ে নাও। আমি মুখ ভাঙিয়ে বললাম, নিজে খেয়েছেন, এবার নিজেই কাজ করেন। আমি খাবো না আজকে। শান আমাকে ধমক দিয়ে বলল, খাও বলছি তাড়াতাড়ি। ওনার হঠাৎ ধমক দেওয়া আমি ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। অভদ্রলোক আবার ধমক দেওয়া শুরু করেছে। আমি ঠোঁট উল্টালাম আর মনে মনে ভেবে নিলাম ওনার কথা শুনবো না। শান আমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে বলল, শুনবে না তো আমার কথা? আমি জানি তো তুমি কখন সোজা কথা বুঝতেই পারো না। ওকে চলো, তোমার খাবার খেতে হবে না, আজকে আমি তোমাকে ভালোবাসা খাইয়ে পেট ভরাবো, চলো। ওনার কথা শুনে আমি থম্মা খেয়ে বললাম, ভালোবাসা খাওয়া মানে? সেটা আবার কি জিনিস? কথাটি বলে উনি চেয়ার থেকে উঠে আমার দিকে উঠে আসছিলেন। ওনার এগিয়ে আসা দেখে আমি ভয় পেয়ে গেলাম আর চিৎকার করে তুতলিয়ে বললাম, আমি সব বাজে জিনিস খাই না, পেট খারাপ করবে, তার থেকে খাবারই ঠিক আছে। কথাটা বলে আমি দ্রুত টেবিল থেকে খাবার নিয়ে গপাগপ মুখে পুড়তে লাগলাম। সোহার অবস্থা দেখে শান একটু স্বস্তি নিঃশ্বাস নিয়ে হাসতে হাসতে খাবারের রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে ওই ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। তবে এই 1 সপ্তাহ ঐশী টপিকটা আমাদের মধ্যে থেকে সরে আবার শান আবার আমার মধ্যে আগের মতো খুনসুটিটা ফিরে এসেছে। সকালে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ পর শান বেরিয়ে যাবে অফিসের জন্য। তখন আমি দৌড়ে শানকে পিছনে ডাকলাম। আমার ডাক শুনে শান পিছন ফিরে তাকালো। ডাকছো কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, উফ, আপনার জন্য একটা জিনিস বানিয়েছিলাম, সেটা দিতে ভুলে গেছি, তাই ডেকেছি। শান অবাক হয়ে বলল, আমার জন্য বানিয়েছো? আমার মাথা নেড়ে বললাম, হুম। শান খুশি হয়ে বলল, কি দেখি দাও। আমি মুচকি হেসে ওনার হাতে রুমালটা তুলে দিলাম। নিন, এটা আমার স্পেশালি আপনার জন্য নিজের হাতে নিজের ওড়না দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে বলুন তো? শান রুমালটার দিকে তাকালো। অনেক সুন্দর করে রুমালটার ওপর নকশা করে শানের নাম লিখে দিয়েছি। এই প্রথম শানকে কিছু দিল। শানের এত ভালো লাগছে যে বলার বাহিরে। শান সোহার গাল টেনে বলল, তুমি দিয়েছো আর আমার ভালো লাগবে না সেটা তো হয় নাকি? অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। তবে এটা কালো কেন? কারণ কালো আমার প্রিয় রং। যাই হোক, রুমালটা ব্যবহার করবেন কিন্তু। ওকে ডিয়ার, এখন আসি। কথাটা বলে শান চলে গেল। শান যেতে আমি খুশিতে 2-3টা লাফ দিয়ে দিলাম। এইবার শুধু রুমালটা ইউজ করো চান্দু, এবার বুঝবে মজা।